বহুল প্রতীক্ষার পরে শাবনাম বুবলি ও নাজিফা তুষি অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটি এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে চলছে, এর জন্য তোমরা যদি প্রেসার কুকারের জোরে গা ভাসাতে চাও তাহলে তোমাদের অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। আর যেহেতু সিনেমাটি এখন পর্যন্ত কোনো রকমের কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসেনি, এর জন্য ট্রেলার দিয়ে এটার এক্সপ্লেইন আমাকে করতে হচ্ছে। তো সবসময় সিনের সাথে গল্পের মিল নাও থাকতে পারে, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার এক্সপ্লেন করি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একটা সরিষা ক্ষেত দেখানো হয়, যেখানে অনেকগুলো বোরখা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে ওদের সামনেই চুপচাপ দাঁড়িয়েছিল। এরপর কাহিনীটা শিফট হয়, একটা বাসের দৃশ্য দেখানো হয়। সেখানে একটা মেয়ে তার গন্তব্যস্থলে যাচ্ছিল, ওর নাম রেশমা। যেতে যেতে হঠাৎ করেই মাঝ রাস্তায় গন্ডগোল শুরু হয়ে যায়। তখন সেই সুযোগ পেয়ে রেশমা বাস থেকে নেমে যায়, কারণ তার কাছে একটি টাকাও ছিল না বাস ভাড়া দেওয়ার মতো, আর সে সবসময় এভাবেই যাতায়াত করত। আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটা গাড়ি আসার অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সেখানে এসে একটা গাড়ি দাঁড়ায়। গাড়িটা যিনি চালাচ্ছিল ওনার নাম বরকত। রেশমাকে এখানে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে গাড়িটা থামায় বরকত। তারপর ওর কাহিনী শুনে ওর প্রতি মায়া হয় এবং ওকে গাড়িতে উঠিয়ে নেয়। তারপর রেশমা যে কী করে এগুলো নিয়ে প্রশ্ন করতে থাকে বরকত। তখন রেশমা জানায়, আমি একটা পার্লারে কাজ করি, কিন্তু আসলে তো সে একটা স্পা সেন্টারে কাজ করত। ওর বেতনের ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় যে আমার ঠিকঠাক চলে যায়। এরপর ওরা কথাবার্তা বলার এক পর্যায়ে বরকত জানায় তার একটা মেয়ে আছে, সে কাজকর্ম খুব একটা করে না, সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ায়। এই জন্য সে রেশমাকে রিকোয়েস্ট করে তার ওখানে একটা কাজ পাইয়ে দিতে। কিন্তু রেশমা বলে এখানে কাজ পাওয়া অতটা সহজ নয় চাচা। আরও অনেক কথাবার্তা হয় ওদের দুজনের মধ্যে। তারপর একটা জায়গায় এসে রেশমা জানায় যে সে তার গন্তব্যে চলে এসেছে। সে টাকা না দিয়েই চলে যাচ্ছিল, কিন্তু তারপরে বরকতকে কিছুই বলে না, কারণ সে আগেই বুঝতে পেরেছিল যে রেশমার কাছে কোনো টাকা নেই। সাথে নিজের ফোন নাম্বারটাও রেশমাকে দেয় বরকত। সেখানে রেশমাকে নামিয়ে দিয়ে বরকত সরাসরি চলে আসে তার মালিকের কাছে। ওনার কাছে থেকে আবার অনেকগুলো টাকা ধার নিয়েছিল বরকত, কিন্তু এই টাকাগুলো সে কিছুতেই পরিশোধ করতে পারছিল না। যখন তার থেকে টাকা চাওয়া হয় তখন সে বলে যে এখন আমার হাতের অবস্থা খুবই খারাপ, কয়েকটা দিন অপেক্ষা করুন, আমি ঠিক টাকাটা পরিশোধ করে দিব। ওর মালিকের নাম আজিজুল। কিছুক্ষণের মধ্যেই আজিজুল তাকে ডাকে। বরকত সেখানে আসলে আজিজুল ওকে বলে, আপনার সব ঋণ আমি মওকুফ করে দিব, কিন্তু কোনো কিছুই তার ফ্রিতে হয় না। আপনার যে আমি টাকাগুলো মওকুফ করে দেব, এর জন্য আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে বলুন, আপনি রাজি হলে ভালো, আর না হলে জোর করে বিয়ে করার মতো মানুষ আমি নই। তখন বরকতকে কয়েকটা শর্ত ছুড়ে দেয়। এই গাড়িটা আমার নামে লিখে দিতে হবে, আমার টাকাও সবগুলো মওকুফ করে দিতে হবে, আর বিয়ের মোহরানা বাঁধতে হবে 20 লক্ষ টাকা, সেটাও আমাকে বিয়ের আগেই পরিশোধ করতে হবে। সেই টাকা দিয়ে আমি আমার ছেলেকে বিদেশে পাঠাবো। ওর সকল শর্তই মেনে নেয় মালিক, এবং তারপরেও সে তার মেয়েকে বিয়ে করতে চায়। সেখান থেকে বরকতের সাথে কথাবার্তা শেষ করে আজিজুল চলে আসে একটা স্পা সেন্টারে। এটার নাম পিঙ্ক ভিলা স্পা সেন্টার। আসলে আজিজুল এখানকার নিয়মিত কাস্টমার ছিল, কিন্তু অনেক দিন ধরে সে এখানে আসতো না। এরপর সেখানে অনেকগুলো মেয়েকে আজিজুলের সামনে আনা হয়। তখন তার মধ্যে থেকে রেশমাকে বেছে নেয় আজিজুল। তারপর ওরা দুজনে চলে আসে একটা রুমে। সেখানে এসে রেশমা তাকে মাসাজ দিতে থাকে। কিছুক্ষণ মাসাজটা চলার পরে আজিজুল্লোর থেকে স্পেশাল মাসাজ চায়, কিন্তু রেশমা এটাতে না করে দেয়। আজিজুল্লোকে খানিকটা জোর করে, কিন্তু তারপরেও রেশমা করবে না বলে জানায়। তারপর পরে আজিজুল সেখানকার অথরিটিকে জানায় এবং আরেকটা মেয়েকে চায়। তখন অন্য একটা মেয়ে সেই রুমের মধ্যে আসে, ওর নাম সামিয়া। যেহেতু এখানে আরেকটা মেয়ে এসেছে, এর জন্য রেশমা সেই রুম থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু আজিজুল্লোকে ওই রুমেই থাকতে বলে। তখন ওকে রুমে রেখে ওর চোখের সামনে স্পেশাল মাসাজ দিতে শুরু করে সামিয়া। যখন মাসাজটা শেষ হয়ে যায় তখন এটাতে অনেক বাজে ফিল হচ্ছিল রেশমার। আর এই স্পেশাল মাসাজটা দিয়ে অনেকগুলো টাকা পায় সামিয়া। ওর হাতে এতগুলো টাকা দেখে ওর থেকে অল্প কিছু টাকা চায় রেশমা, কারণ তার প্রয়োজনীয় অনেক কিছুই কিনতে হবে, ঘরে কিছুই নেই। তবে সামিয়া ওকে একটা টাকাও দেয় না, আর জানায় তুমি যদি স্পেশাল মাসাজটা দিতা তাহলে এই টাকাগুলো হতো তোমার, কিন্তু তুমি তো তোমার স্বামীর জন্য নিজেকে উঠিয়ে রেখেছ। তবে তোমার স্বামী আবার অন্য জায়গায় গিয়ে মুখ মারে। আসলে রেশমার স্বামী ছিল একদমই ভবঘুরে টাইপের মানুষ, এমনকি রেশমার খবরও নিত না সে। এর পরপরই সেই পার্লারে চলে আসে একটা ছেলে, ওর নাম তন্ময়। সে এখানে কোনো মাসাজ নিতে আসেনি। আসলে সে সবসময়ই রেশমাকে হার্বালের কিছু তেল দিত। আসলে এটাই তার বিজনেস, আর রেশমা ওইগুলো বিক্রি করে কিছু টাকা ইনকাম করত। তবে তন্ময়ের হাবভাব দেখে বোঝা যায় সে রেশমাকে খুবই ভালোবাসত। তবে এগুলো দেখেও রেশমা ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে না, আর জানায় আমার স্বামী আছে।
ঠিক তখনই তন্ময়ের ফোন একটা কল আসে। ওর বাবা বরকতকে কল দিয়েছিল। তন্ময়কে ফোন দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বরকতকে বাড়িতে আসতে বলে, ওর জন্য নাকি একটা খুশির খবর আছে। তারপর সেখান থেকে কথা শেষ করে বরকত চলে আসে ওর বাড়িতে, কিন্তু কোথাও খুঁজে ওর মেয়ে অনন্যাকে পায় না। এই ব্যাপারগুলো নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যায়। এদিকে বাবা মা তাকে নিয়ে ঝগড়া করছিল, আর অন্যদিকে তার মেয়ে চলে এসেছিল একটা ছেলের সাথে থিয়েটারে মুভি দেখতে। ওর নাম শাকিল। আসলে ওরা একে অপরকে খুবই ভালোবাসে, এমনকি তারা সিনেমা হলের বাথরুমে গিয়েও দুজনে মিলে রোমান্স করতে থাকে। সবসময় ওরা দুজনে এমনই করতো, আর সারাদিন ওরা ঘুরে বেড়াতো। ঘোরাঘুরি শেষ করে অনন্যা যখন বাড়িতে আসে তখন ওর মা ওকে জানায় যে ওর বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা কিন্তু খুবই ধনী পরিবারের। কিন্তু অনন্যা খানিকটা অভিমানী কণ্ঠে জানায়, কিসের বড়লোক ছেলে, তোমরা তো আমাকে বুড়ো একটা মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছ। মা ওকে অনেক করে বোঝায় যে এটা তোর জন্য এবং আমাদের পরিবারের জন্য ভালো, কিন্তু তারপরেও কিছুই বুঝতে চায় না অনন্যা। সে কোনোভাবেই ওই বুড়ো মানুষটাকে বিয়ে করতে চায় না। এমনকি ওর ভাই তন্ময় ওকে সাথ দেয়। তারপর পরে ওরা খাবার খেতে যায়। তখন খাবার টেবিলে বসে বরকত তার ছেলে তন্ময়কে বলে, তোর বোনের বিয়ে হয়ে গেলে তোকে আমি বিদেশ পাঠাবো, সব ব্যবস্থা তোর দুলাভাই করে দেবে, তোর কোনো চিন্তা করতে হবে না। বাপ ছেলে যখন এই কথাবার্তা বলছিল তখন ওদের মা জানায়, আমাদের মেয়ে তো কোনোভাবেই বিয়েটা করতে চাচ্ছে না, যদি বিয়ের পরে উল্টাপাল্টা কিছু করে বসে। কিন্তু এই কথাটা একদমই ভালোভাবে নেয় না বরকত, তার অনেক রাগান্বিত হয়ে কষে একটা চর বসিয়ে দেয় ওর বউকে। সাথে জানায়, আমি এই বাড়ির কর্তা, আমি যা করব সেটাই সবাইকে মেনে নিতে হবে। তারপরেও যেন বরকতের রাগ কমছিলই না। সে তার মেয়েকে ডেকে পাঠায় আর জিজ্ঞেস করে, এই বিয়েতে কি তোর কোনো অমত আছে? বরকত যে অনেক রাগান্বিত হয়ে আছে এটা বুঝতে পারে অনন্যা, আর ভয়ে ভয়ে বলে যে না, আমার কোনো অমত নেই। এই ব্যাপারটাতে আরও অনেক বেশি রেগে যায় বরকত এবং মারতে শুরু করে ওর বউকে। অনেকক্ষণ মারধর করার পরে ছেলে এবং মেয়ে মিলে তার মাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এদিকে দেখা যায় অনেক রাত্রে রেশমা কাজ শেষ করে বাড়িতে আসে। সে তার ভাইয়ের বাড়িতে থাকতো, এর জন্য তাকে অনেক কথাও শুনতে হয়। আসলে ওর ভাবি ওকে একদমই দেখতে পারতো না। তারপর খাবার টেবিলে এসে আরও বেশি মন খারাপ হয়ে যায় রেশমার, কারণ তার জন্য অল্প একটু খাবার রাখা হয়েছিল। এটা নিয়ে ভাবিকে যখন বলতে যায় তখন ভাবি উল্টো আরও অনেক বেশি কথা শুনিয়ে দেয় রেশমাকে। আসলে রেশমা এখানে ঠিকঠাকভাবে টাকা পয়সা দিতে পারতো না, এর জন্য ওর ভাবি ওর সাথে এমন ব্যবহার করত। এটা আসলে একদিনের ব্যাপার নয়, সবসময় ওর ভাবি ওর সাথে এমন আচরণই করে। রেশমা রাগ করার পরেও আবারও খেতে আসে, কারণ তার পেটে তো ক্ষুধা, আর খেতেই হবে, না খেলে সে বাঁচবে কি করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে তার ভাই এবং ওকে জিজ্ঞেস করে, তোর স্বামীর কি খবর, তার কোনো দেখা পেয়েছিস? এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় রেশমা আর বলে, আমাকে যখন বিয়ে দিয়েছিলে তখন কি দেখে শুনে ভালো একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে পারোনি? তারপর দুই ভাই বোনের মধ্যে অনেক কথাবার্তা হয়। এক পর্যায়ে রেশমা ভাইকে বলে, আমার জমি যাতে আমাকে তুমি বুঝিয়ে দাও, আমি আর তোমাদের মাথার উপরে বসে বসে খেতে চাই না, আমার পথ চিন্তা আমি নিজেই করে নিব। এর পরপরই দেখা যায় একটা মেয়ে লাইভ করছিল সোশ্যাল মিডিয়াতে, ওর নাম রেখা। সে যখন লাইভটা করছিল তখন অনেক বাজে বাজে কমেন্ট দেখতে পায়, এটাতে তার লাইভটা বন্ধ করতে হয়। আসলে রেখার সাথে সবসময় এমনটাই ঘটতো। তার পরপরই ওর বয়ফ্রেন্ড ওকে কল দেয়, ওর নাম শান্ত। সে রেখাকে নিতে তার বাসায় আসতে চাইলে রেখা ওকে বারণ করে, কারণ তার বাবা এখনও অফিসে যায়নি, যখন তার বাবা অফিসে চলে যাবে তখন আসতে বলে ওকে। অন্যদিকে দেখা যায় অনেক মন খারাপ করে বসেছিল অনন্যা, কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর এক পর্যায়ে সে তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে তার সাথে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে যে তার বাড়ি থেকে ওকে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু শাকিল যে উত্তরটা দেয় এটা কখনোই এক্সপেক্ট করছিল না অনন্যা। সে বলে, ছেলে যদি ধনী হয় তাহলে তুই বিয়ে করে ফেল, কোনো সমস্যা নেই। এই কথাটা শুনে অনেকটা মন খারাপ হয়ে যায় অনন্যার। কিন্তু শাকিল তারপর ওকে বুঝিয়ে বলে, দেখ, আমরা দুজন দুজনকে ভালোবাসি এটা সত্য কথা, কিন্তু আমার এখন এই অ্যাবিলিটি নাই যে তোকে আমি বিয়ে করব। তো তোর জন্য এটাই ভালো হবে, ধনী কোনো ছেলে পেলে তাকে তুই বিয়ে করে সুখে শান্তিতে বসবাস কর। তারপরেও মন খারাপ যায় না অনন্যার, কারণ সে তো তার বয়ফ্রেন্ড শাকিলকে বিয়ে করতে চায়, অন্য কাউকে নয়। পরদিনই আবার দেখা যায় বাসে করে রেশমা যাচ্ছিল তার কাজে। রেশমার দেখা দেখি সেই বাসে আবার উঠে পড়ে তন্ময়ও। ওদের দুজনের মধ্যে অনেক আলাপচারিতা হয়। আসলে তন্ময় যে তাকে পছন্দ করে এটা জানতো রেশমা। তারপর ওরা দুজনে পাশাপাশি বসে অনেক গল্পগুজব করে। সেদিনের মতো কাজ শেষ করে বাড়িতে চলে আসে রেশমা এবং ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলাতে রেশমা চলে আসে তার ছেলের সঙ্গে দেখা করার জন্য। ওর ছেলের নাম পিকু। ছেলেকে দেখার সাথে সাথেই জড়িয়ে ধরে রেশমা আর অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে। তখন ছেলে ওকে বলে, আমার এখানে থাকতে একদমই ভালো লাগে না মা, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু রেশমা ওকে জানায়, আর 2 বছর পরে আমি তোকে নিতে পারবো, এখন কোনোভাবেই পসিবল নয়। তারপর আচমকাই পিকু ওকে একটা প্রশ্ন করে বসে, বাবা এত দেরি করছে কেন, বিদেশ থেকে কবে আসবে সে?
আসলে রেশমা তার ছেলেকে মিথ্যে কথা বলেছিল যে তার বাবা বিদেশে থাকে। তারপর আরও অনেকক্ষণ সময় কাটায় ছেলের সঙ্গে। সেখান থেকে ছেলেকে বিদায় দিয়ে গাড়িতে চড়ে বসে বাড়িতে ফেরার উদ্দেশ্যে। প্রতিমধ্যে সে তার স্বামীকে দেখতে পায়। ওর স্বামীর নাম আমিনুল। তখন কন্ট্রাক্টরকে তাড়াতাড়ি করে গাড়িটা থামাতে বলে এবং রেশমা নেমে যায়। দৌড়ে চলে আসে তার স্বামীর কাছে। ওই সময়টায় আমিনুল আবার অন্য একটা মহিলার সঙ্গে ছিল। এজন্য রেশমা যখন তার কাছে আসে তখন তাকে অস্বীকার করে আমিনুল, আর বলে আমি তো তোমাকে চিনি না, তুমি কে? তখন আমিনুলের সাথে থাকা সেই মেয়েটা বলে এটা তো আমার স্বামী, আপনি কেন এইসব আবোল তাবোল কথা বলছেন? কিন্তু রেশমাও এটাই বলতে থাকে যে না, এটা তো আমার স্বামী। কিন্তু আমিনুল এখানে ওই অপরিচিত মহিলাটার সাথ দেয়। এই ব্যাপারটাতে অনেক রেগে যায় রেশমা এবং মারধর করতে শুরু করে ওই মানুষের মধ্যেই আমিনুলকে। তারপর সেখান থেকে আমিনুল এবং সেই মহিলাটা ওকে কিছু না বলেই চলে যায়। এই ব্যাপারগুলোতে অনেক রেগেছিল রেশমা। এরপর সে কল দেয় তন্ময়কে এবং ওর সাথে দেখা করতে চায়। রেশমা ওর সাথে দেখা করতে চেয়েছে, এই ব্যাপারটা শুনে তো অনেক খুশি হয়ে যায় তন্ময়, কারণ সে রেশমাকে অনেক ভালোবাসতো। এর জন্য সে সুটেড বুটেড হয়ে চলে আসে একটা রেস্টুরেন্টে রেশমার সাথে দেখা করার জন্য। সেখানে এসে রেশমা তাকে কিছু বলতে যাবে তার আগেই তন্ময় বলে খুব শীঘ্রই আমি বিদেশে যাচ্ছি, তো সেখানে কি আমি তোমাকেও নিয়ে যাব। কিন্তু রেশমা তন্ময়কে অবাক করে দিয়ে বলে আজকে আমি আমার স্বামীকে দেখেছি, সে আরও একটা বিয়ে করে নিয়েছে। এই ব্যাপারগুলোতে মনে মনে খানিকটা খুশি হয় তন্ময়, আর জানা আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার স্বামীটা ভালো নয়, তুমি তো আমার কথা শোনোনি। কিন্তু ওর কোনো কথাই যেন রেশমার কানে ঢুকছিল না। সাথে তন্ময়কে রিকোয়েস্ট করে ওকে হেল্প করার জন্য ওর স্বামীকে খুঁজতে, এবং দুজনে মিলে বেরিয়ে পড়ে ওর স্বামীর খোঁজে। এই ব্যাপারগুলো দেখে অনেকটাই কষ্ট পেয়ে যায় তন্ময়, কারণ সে তো রেশমাকে খুবই ভালোবাসতো। অনেক করে খোঁজাখুঁজি করার পরেও ওর স্বামীর কোনো হদিসই পায় না রেশমা। তারপর তন্ময় চলে আসে ওর বাড়িতে। এসে দেখতে পায় ওর বোন অনন্যার বিয়ে হচ্ছে একটা বুড়ো মানুষের সাথে, আর ওই সময়টায় অনন্যার এঙ্গেজমেন্ট হচ্ছিল। এটা দেখে তন্ময়ের মন খানিকটা খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও সে তার বিদেশ যাওয়ার চিন্তা করে আর কিছুই বলে না। অনন্যার যে বিয়েটা হচ্ছিল এই বিয়ের আবার ডেকোরেশনের দায়িত্ব পায় অনন্যার প্রেমিক শাকিল। খুব ভালোভাবেই সেখানকার কাজকর্ম চলতে থাকে। এরপর দেখতে দেখতেই চলে আসে বিয়ের দিন। ওই দিন অনন্যা শাকিলকে ডেকে বলে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি আমার এই জীবন রাখবো না। এটাতে অন্য কোনো উপায় না পেয়ে অনন্যাকে নিয়ে পালিয়ে যায় শাকিল। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে খুবই রাগান্বিত হয়ে যায় আজিজুল, আর তার লোকজনকে পাঠিয়ে দেয় ওদের দুজনকে খুঁজে আনার জন্য। তবে ওরা দুজনও এমনভাবে পালা যে কিছুতেই আজিজুলের লোকজনরা তাদেরকে খুঁজে পায় না। আর মেয়ে অনন্যা বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়াতে অনেক বাজে অবস্থা হয়ে যায় বরকতের। এমনকি এই বিয়েটা না হওয়াতে তন্ময় খুবই কষ্ট পায়, সাথে খানিকটা রাগান্বিত হয়, কারণ তার বিদেশ যাওয়া আর হচ্ছে না। অন্যদিকে এক রাজনৈতিক নেতা তার লিডারকে বাড়িতে দাওয়াত করে। তার বউ ওকে সার্ভ করছিল। ওর নাম আদনান আর ওর বউয়ের নাম আজমেরি। সেখানে আদনান এবং তার লিডার কথাবার্তা বলতে থাকলে আজমেরি শুধু বারবারই নাক গলাচ্ছিল। তারপর যখন লিডার চলে যায় তখন আদনান আজমেরিকে একটা জায়গায় নিয়ে আসে আর ওকে অনেক করে কথা শোনায়। আসলে আদনান আজমেরিকে এমন একটা জায়গা থেকে নিয়ে এসেছিল, সেখান থেকে যদি ওকে উঠিয়ে না আনতো তাহলে এখনও খুবই বাজে অবস্থা থাকতো আজমেরির। আসলে ওকে এইসব খোটাই দিচ্ছিল আদনান। তারপর বউ আজমেরির ওপরে অনেক রাগ করে আদনান চলে আসে একটা স্পা সেন্টারে। আসলে এটাই সেই স্পা সেন্টার যেখানে রেশমা কাজ করত, আর সেও এখানকার রেগুলার কাস্টমার। পরদিন সকালবেলাতে আবারও তন্ময় এবং রেশমা বেরিয়ে পড়ে তার স্বামীকে খোঁজার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে দেখতে পায় তাকে। সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আমিনুল, কিন্তু ওকে কোনোভাবেই ছাড়ে না রেশমা। আর আশেপাশে অনেক মানুষজন থাকাতে আমিনুলও ওর কাছে আসতে বাধ্য হয় এবং ওর সাথে কথা বলতে থাকে। তখন রেশমা আমিনুলকে একটা জায়গায় নিয়ে আসে আর ওকে অনেক গালমন্দ করতে থাকে, সাথে প্রচুর মারধরও। সাথে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমনটা কেন করলে? তখন আমিনুল বলে আসলে আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। এখন আমি যে মেয়েকে বিয়ে করেছি তার থেকে আমি ব্যবসা করার জন্য কিছু টাকা নিয়েছিলাম, কিন্তু সেই ব্যবসায় আমি লস করে সেই টাকাগুলো ডুবিয়ে ফেলি। এরপর ওর ভাইয়েরা জোর করে ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। এখানে আমার কিছুই করার ছিল না, তুমি আমাকে একবার বিশ্বাস করো। একবার ওর টাকাগুলো আমি শোধ দিয়ে দিই তাহলে তোমাকে নিয়ে আমি চলে যাব দূরে কোথাও। আসলে আমিনুল নাকি তাদের থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। এটা শুনে তো চমকে যায় রেশমা। তবে আমিনুল্লোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল, এতে ভুলে যায় রেশমা। আর এই ব্যাপার স্যাপার দেখে মনে মনে অনেক রাগান্বিত হয়ে যাচ্ছিল তন্ময়, কারণ সে তো রেশমাকে অনেক বেশি ভালোবাসতো। আর যদি ওর স্বামীর সাথে সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে তো রেশমাকে সে কখনোই পাবে না। এই ব্যাপারগুলোতে সেখান থেকে প্রত্যাখ্যান করে তন্ময়। আর হোটেল রুমের মধ্যে ওরা স্বামী স্ত্রী দুজনে লীলা খেলায় মেতে ওঠে। তারপর এক পর্যায়ে দুজনই দুজনের কাছে ক্ষমা চায়। অন্যদিকে দেখা যায় আদনান একজনকে মারার কথা বলছিল ওর বউয়ের সামনে। তখন আজমেরি ওকে বলতে থাকে মানুষ মেরে কখনো পলিটিক্স হয় না, এগুলো করা বাদ দাও তুমি। এই ব্যাপারগুলোতে অনেক রেগে যায় আদনান।
ওরা যখন এই কথোপকথন করছিল তখন ওদের লিডারও সেখানেই ছিল। সে মনে মনে ভাবতে থাকে আজমেরের মধ্যে এমন অনেক গুণ আছে যাতে সে লিডার হতে পারে। এদিকে রেশমা চলে আসে আবার পার্লারে। তারপর ওর বান্ধবীকে বলতে থাকে, আমার না 2 লক্ষ টাকা খুবই প্রয়োজন, তুই কি জোগাড় করে দিতে পারবি? সামিয়া তখন জানা এতগুলো টাকা আমি কোথায় পাবো, তবে অবশ্য আমি একটা জায়গা চিনি, সেখানে গেলে তুই 2 লক্ষ টাকা পেতে পারিস। তারপর ওকে নিয়ে চলে আসে একটা বারে। সেখানে সে একটা লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সামিয়া ওর। লোকটার নাম সুমন। আসলে ওর অনেক টাকা। তখন রেশমাকে অনেক টাকার অফার করে সুমন, আর ওকে ওর সামনে নাচতে বলে। এই ব্যাপারগুলোতে খানিকটা বিরক্ত হয়ে যায় রেশমা। এদিকে দেখা যায় শাকিল যে অনন্যাকে ভাগিয়ে নিয়ে এসেছিল, এরপর কেটে যায় কিছুদিন। ওদের সংসারে আস্তে আস্তে অভাব শুরু হয়ে যায়, যা টাকা পয়সা এনেছিল সবগুলো শেষ। তখন শাকিল অনন্যাকে বারবারই বলতে থাকে, তুমি চলে যাও, এখানে থাকলে আমার সাথে তোমার অবস্থাও খারাপ হবে। কিন্তু কোনোভাবেই সেখান থেকে যেতে চায় না অনন্যা। জানায়, তুমি আমাকে যেখানে যেভাবে রাখবে আমি ঠিক সেইভাবেই থাকবো, যদি আমাকে তুমি না খাইয়ে রাখো আমি ঠিক সেইভাবেই থাকবো। সেই বারের মধ্যে সুমনের কর্মকাণ্ড দেখে অনেক বিরক্ত হয়েছিল রেশমা। এর জন্য সে সেখান থেকে সরাসরি চলে আসে বাড়িতে, আর ভাইয়ের কাছ থেকে 2 লাখ টাকা চায়। কিন্তু এই কথাটা শুনে অনেকটা রাগান্বিত এবং সাথে অবাকও হয়ে যায় ওর ভাই। আসলে রেশমার ভাইয়ের পরিবারও খুব কষ্টেই চলতো, এই জন্য ওকে কোনোভাবেই টাকাটা যে দিতে পারবে না এটা জানিয়ে দেয়। তখন রেশমা ভাইকে বলে, তোর থেকে তো আমি এমনি এমনি টাকা চাইছি না, আমার যে জমি পাবো তোর থেকে, তুই সেই জমিটা বিক্রি করে আমাকে টাকা দে। তুই যদি পারিস তাহলে নিজে কিনে নেন, না হলে বাইরে কোথাও বিক্রি করে দে। এটা শুনে খানিকটা রাগান্বিত হয়ে যায় ওর ভাবি। তারপরে ওর ভাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি এগুলো দেখব। তারপর ঘরে এসে রেশমার ভাই ভাবি আলাপ করতে থাকে। তখন ভাই জানায়, জমির দাম তো আরও অনেক বেশি, এত কম দামে পাচ্ছি, তাহলে তো এটা নিয়ে নেওয়াই ভালো। এগুলো শুনে ভাবি বুঝতে পারে যে ও তো ঠিক কথাই বলছে, আর রাজি হয়ে যায় ওকে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য। রেশমাকে গিয়ে যখন কথাটা বলে তখন রেশমা জানায় যে এই জমির দাম তো আরও অনেক বেশি, কিন্তু ভাবি ওকে এই নিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলে রাজি করে। তখন 2 লক্ষ টাকা দিয়ে জমিটা লিখে দিতে চায় ওর ভাইকে রেশমা, কিন্তু সাথে একটা শর্ত ছুড়ে দেয় যে আগামীকালকেই কিন্তু আমাকে টাকাটা দিতে হবে। এদিকে দেখা যায় আজমেরি এবং আদনানের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকতো। এক পর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় আদনান এসে আজমেরিকে অনেক মারধর করে, কারণ আজমেরি সবসময় তার মুখে মুখে তর্ক করত। এই জন্য ওকে প্রচণ্ড মারধর করতে থাকে আদনান। তারপর যখন রাত্রেবেলাতে তার নেশাটা কেটে যায় তখন গিয়ে আজমেরির পা ধরে ক্ষমা চায়, এমনকি কানে ধরে উঠবস করতে থাকে আদনান। সাথে জানায় এমন তার কখনোই হবে না, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তখন আজমেরিরও মন গলে যায় এবং ওকে ক্ষমা করে দেয়। সেদিন রাত্রেবেলাতে আমিনুল চলে আসে রেশমার সাথে দেখা করার জন্য। আমিনুল তো অবাক হয়ে যায় এই ব্যাপারটা দেখে যে রেশমা ওকে আসার সাথে সাথেই 2 লক্ষ টাকা হাতে ধরিয়ে দিল। সে চিন্তা করতে থাকে যে এতগুলো টাকা রেশমা কোথায় পেল, আর জিজ্ঞেসই করে বসে। এরপর রেশমা ওকে সব কাহিনী খুলে বলে যে সে তার জমিটা তার ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে, আর সেটা থেকেই এই 2 লক্ষ টাকা পেয়েছে। এই কথাগুলো শুনে আমিনুল কোনোভাবেও টাকাটা নিতে চায় না, কিন্তু রেশমা ওকে বারবার ইনসিস্ট করে এবং তার টাকাটা নিতে বলে। তখন আমিনুল ওকে জানা, আছে ঠিক আছে, আজকে তো তোমার টাকাটা আমি নিলাম, কিন্তু যখন আমার কাছে অনেক টাকা হবে তখন কিন্তু তোমাকে এই টাকাটা ফেরত নিতে হবে আবার। এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় রেশমা। এরপর ওরা দুজনে মিলে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যেতে চায়। তখন আমিনুল বলে, আচ্ছা যাচ্ছি, তবে আমি একটু নামাজ পড়ে আসি। কথাটা শুনে খানিকটা অবাক হয়ে যায় রেশমা। তারপর আমিনুল যখন অজু করছিল তখন রেশমা যায় আর একটু ভালোভাবে সাজগোজ করার জন্য, আর এই সুযোগটাই কাজে লাগায় আমিনুল, আর রেশমার 2 লক্ষ টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় রেশমা, আর চারিদিকে শুধু আমিনুলকেই খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও সে আমিনুলকে আর খুঁজে পায় না। তখন তার আর বুঝতে বাকি থাকে না যে আমিনুল তার সাথে চিটিং করেছে। এদিকে দেখা যায় শাকিল এবং অনন্যা যে বাসাটাতে থাকতো তার পাশেই ছিল রেশমার ভাই এবং ভাবির বাসা। অনন্যাদের বাসায় অনেক কদিন ধরেই খাবার নেই, এর জন্য কিছুটা খাবার নেওয়ার জন্য সে যায় রেশমার ভাবির কাছে, কিন্তু তিনিও জানায় যে আমার ঘরেও কোনো রকমের কোনো খাবার নেই। সেই সময়টা আবার ঘরের মধ্যে বসে বসে খাবার খাচ্ছিল রেশমা। এখান থেকে ভাবি অনন্যাকে মানা করে তারপর চলে আসে ঘরের মধ্যে এবং রেশমাকে সামনের সপ্তাহে এখান থেকে চলে যাওয়ার জন্য আলটিমেটাম দেয়, কিন্তু কিছুতে এই জায়গাটা ছেড়ে চলে যেতে চায় না রেশমা। এটা নিয়ে ভাবি এবং রেশমার মধ্যে ঝামেলা বেঁধে যায়, এক পর্যায়ে সেটা হাতাহাতির পর্যায়েও যায়। কিছুক্ষণ ওদের হাতাহাতি হতে থাকলে চলে আসে ওর ভাই এবং দুজনকেই থামায়। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে সেই রাতেই রেশমাকে সেখান থেকে চলে যেতে হয়। পরদিন সকালবেলাতেই দেখা যায় আদনান একটা মসজিদে চলে আসে নামাজ পড়ার জন্য। আসলে সে নির্বাচনী প্রচারণায় নামবে, এর জন্য সে নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ছিল। মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে ওরা প্রচারণা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মোটরসাইকেল নিয়ে 2টা মুখোশধারী লোক চলে আসে এবং গুলি করে বসে আদনানকে। মাটিতে লুটিয়ে পড়ে আদনান এবং সেখানেই মারা যায়।
ওই সময়টায় আবার আজমেরিও সেখানেই উপস্থিত ছিল। আজমেরি আদনানকে হারিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে ভাইয়ের বাসা থেকে বের হয়ে চলে এসেছিল রেশমা। সে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর এক পর্যায়ে সে চলে আসে সামিয়ার বাড়িতে, আর সেখানে অল্প কিছুদিন থাকতে চায়। তখন সামিয়া অবশ্য ওকে এখানে থাকতে দেয়, সাথে নিজের জীবনটা নিয়ে ভালো করে একটু চিন্তাভাবনা করতে বলে রেশমাকে। এই রাতটাও অনেক কষ্টেই কাটতে থাকে রেশমার। তার থাকার যে শেষ জায়গাটুকু ছিল ওর ভাইয়ের বাড়ি, সেটুকু আজ চলে গেল। এখন সে কি করবে, এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়ে রেশমা। পরদিন সকালবেলাতেই সে গ্রামে চলে আসে ওর ছেলের সাথে দেখা করার জন্য। আসলে ওর ছেলেকে একটা মাদ্রাসাতে পড়াতো। তখন সেখানকার বড় হুজুর রেশমাকে বলে, এরকম করলে কিন্তু আপনার ছেলেকে এখানে পড়াতে পারবেন না, আমরা কিন্তু ওকে বের করে দিতে বাধ্য হব। আপনার কিন্তু অনেকগুলো টাকা বাকি পড়ে গেছে। এই কথাগুলো শুনে অনেক করে কাকতি মিনতি করতে থাকে রেশমার, বলে যে পরের বার সবগুলো শোধ করে দিব। তারপর ওর এই কথাতে মেনে যায় হুজুর। সেখান থেকে ছেলেকে অনেক আদর যত্ন করে রেশমা আবার চলে আসে ঢাকাতে। এতক্ষণে রেশমা বুঝে গিয়েছিল আসলে টাকাই সব। আর রেশমা এতদিন তার স্বামীর জন্য কোনো খারাপ কাজে লিপ্ত হয়নি, কিন্তু সে তো এখন বুঝে গেছে যে সে তার স্বামীর জন্য কোনো মাইনেই রাখে না। এর জন্য রেশমা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে আমি সব কিছু করব, যে যা রিকোয়েস্ট করবে আমি সবই করব। আমার প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন। এর পরপরে একটা কাস্টমার আসে এবং ওকে পছন্দ করে। আসলে এই ক্লায়েন্টটা ছিল সামিয়ার, আর সে ওদেরকে সবসময় স্পেশাল ট্রিটমেন্ট দিত। এই জন্য সামিয়া বলে, তুই যাস না, তুই পারবি না। কিন্তু তারপরও রেশমা জিদ করে চলে আসে ওকে নিয়ে একটা রুমের মধ্যে। যদিও অনেক কনফিডেন্স নিয়ে রেশমা ঘরের মধ্যে এসেছিল, কিন্তু কিছুই সে ঠিক করে করতে পারে না। এর জন্য সেই ক্লায়েন্টটা আবার সামিয়াকে ডেকে পাঠায়। তারপর এসে সে রেশমাকে অনেক রাগ দেখাতে থাকে। এভাবেই কাটতে থাকে রেশমার সময়। কেটে যায় 7টি দিন। সামিয়ার অনেকগুলো কাস্টমারের সাথে রেশমা অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে পারেনি। এর জন্য সামিয়া তাকে বলতে থাকে, তুই একদমই পারবি না। আসলে তোর যে চেহারা তুই করে রাখিস, এটা দেখে কাস্টমাররা একদমই ফিল পায় না। তুই যদি এমনই থাকিস তাহলে তোকে তারা সম্ভব নয়। তখন কথাটা ইগোতে লেগে যায় রেশমার, আর সে নিজে থেকে পরিবর্তন হতে চায়। এরপর আস্তে আস্তে সে ছোট ছোট কাপড় চোপড় পরে নিজেকে আবেদনময়ী করে তোলে। ওকে এই রূপে দেখে তো একদম চমকে ওঠে সামিয়া। আসলে রেশমা টাকা কামানোর জন্য নিজের লজ্জাশরম ছুঁড়ে ফেলেছিল, এর জন্যই সে এমন হতে পেরেছে। পরদিন সন্ধ্যাবেলাতেই সেই পার্লারে চলে আসে আজিজুল। তখন রেশমা ওর সাথে যেতে চায়, কিন্তু আজিজুল কিছুতেই ওকে নেবে না, তার লাগবে সামিয়াকে। তারপরে ওকে অনেক করে রিকোয়েস্ট করে রেশমা এবং ওর সাথে চলে আসে রুমে। এরপর খুব সুন্দর করে স্পেশাল মাসাজ দিয়ে দেয় আজিজুলকে। এই ব্যাপারটাতে আজিজুল তো ওর উপরে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় আদনান মারা যাওয়াতে পুলিশরা অনেক ব্যস্ত ছিল, কে তাকে খুন করলো এটা নিয়ে। এই ব্যাপারটা দেখার জন্য এক পুলিশ অফিসার চলে আসে আজমেরির সাথে কথা বলার জন্য। ওর নাম ফজলুর। সে আজমেরির সাথে দেখা করে জিজ্ঞেস করে, সেদিন আপনারা কোথায় গিয়েছিলেন? তখন আজমেরি জানায়, আমাকে একটা হার কিনে দেওয়ার জন্য আদনান আমাকে নিয়ে যাচ্ছিল স্বর্ণের দোকানে, আর তখনই সেই দুর্বৃত্তরা এসে ওকে মেরে দেয়। তখন হঠাৎ করে পুলিশটাকে জিজ্ঞেস করে বসে, এখন তো আদনানের চেয়ারটা ফাঁকা হয়ে গেছে, তো নির্বাচন কি আপনি করবেন? কিন্তু কোনোভাবে নির্বাচনটা করতে চায় না, এটা জানায় আজমেরি। এদিকে দেখা যায় রেশমার সময় অনেক ভালোই কাটছিল। সে সবার কাছে এখন আবেদনময় হয়ে উঠেছিল, আর সবাইকে খুব ভালোভাবে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়াতে তার কাস্টমারের এখন আর অভাব হয় না। আর কাস্টমাররা তাকে প্রচুর পরিমাণে টাকা বকশিশও দিত। এখন রেশমার অনেক টাকা হয়ে গেছে। তার পূর্বের রাগ ছিল সুমন নামে এই লোকটার ওপর, যে বারে রেশমার ওপরে টাকা ছিটিয়েছিল। এর জন্য চলে আসে রেশমা সেই বারে এবং টাকা ছিটিয়ে সুমনকে এবার নাচতে বলে। আসলে ওর উপরে প্রতিশোধ নিচ্ছিল নিজের অপমানের। তারপর সেখান থেকে বেরিয়ে দুজনে ঘুরতে শুরু করে। সামিয়া রেশমার খুব প্রশংসা করতে থাকে। সে যে কাজটা করেছে এটা দেখে সে অনেক বেশি খুশি। আসলে রেশমা নিজের ইজ্জত বিক্রি করছে টাকার জন্য। এর জন্য এখন তার যা মনে চায় সে তাই করবে, সেভাবেই সে টাকা উড়াবে। বলা যায় যে সম্মান বিক্রি করছে টাকার জন্য, আবার সেই টাকা দিয়েই সে সম্মানই কিনবে। অন্যদিকে দেখা যায় আদনান হত্যার কেসটা এখনও চলছিলই। আজমেরিকে থানায় আনা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। ওকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় থানাতেই। ওর সাথে এই ব্যাপারগুলো করাতে সে খুবই বিরক্ত হয়ে যায়। এতক্ষণ অপেক্ষা করানোর পরে ওকে কিছুই জিজ্ঞেস করা হয় না, আর যখন ওর সময় শেষ হয়ে যায় তখন ওকে আবার সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই ব্যাপারগুলোতে আজমেরি অনেকটাই বিরক্ত। এর পরপরই পুলিশ অফিসারটার হাতে চলে আসে আজমেরির একটা চাঞ্চল্যকর ফোন রেকর্ড। আসলে আজমেরি একটা প্রেম করত। ওর বয়ফ্রেন্ডের নাম ছিল শুভ্র। সে আজমেরিকে কল দিয়ে একদিন বলেছিল, আদনান তোমাকে অনেক জ্বালাতন করে তাই না? তুমি যদি চাও তাহলে আমি আদনানকে গুলি করে মেরে ফেলতে পারি, শুধু তুমি একবার বলো তাহলেই হয়ে যাবে কাজ।
এই ব্যাপারগুলো শুনে পুলিশ অফিসারটা খানিকটা খুশি হয়ে যায়, কারণ সে মনে মনে ভাবতে থাকে সে কেসটা সলভ করে ফেলেছে। আজমেরি এবং তার বয়ফ্রেন্ড প্ল্যান করেই মেরে ফেলেছে আদনানকে। কিন্তু এদিকে দেখা যায় আজমির একটা প্রেস কনফারেন্স করে আর তার স্বামী আদনানকে যে মেরে ফেলা হয়েছে এটার জন্য বিচার দাবি করে। সাথে সে তার ছেলেকেও নিয়ে এসেছিল। সেই প্রেস কনফারেন্সটা শেষ করে সে কল লাগায় তার বয়ফ্রেন্ডকে এবং চলে আসে ওর সাথে দেখা করার জন্য। সেখানে দেখা করে আজমেরি ওকে ওয়ার্ন করতে থাকে আর এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে বলে, কারণ যদি পুলিশরা তাদের এই প্ল্যান সম্পর্কে জেনে যায় তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে ওদেরকে। তবে আজমেরির যে চিন্তা ছিল সেটাই আসলে সত্য হয়। পুলিশরা তো জেনে গিয়েছিল ওদের দুজনের ব্যাপারটা এবং এই জন্য আজমেরির পিছাও করেছিল। এদিকে দেখা যায় রেশমা একটা বাসে করে যাচ্ছিল তার ছেলেকে দেখার জন্য। সেখানে আবার ওর দেখা হয়ে যায় তন্ময়ের সাথে। তন্ময় তখন হকারি করে তেল বিক্রি করছিল সেখানে। এরপর তন্ময় এবং রেশমার মধ্যে অনেক কথোপকথন হয়। রেশমার সাথে এতদিনে কি ঘটেছে সবকিছু তন্ময়কে সে খুলে বলে। আসলে সেদিন হোটেল রুমের মধ্যে রেশমা এবং তার স্বামী যা করেছিল এগুলোর পরে তন্ময় আর ওর সাথে যোগাযোগ করেনি। সে রেশমার ওপরে অভিমান করেছিল। কিন্তু যখন তন্ময় সত্যগুলো জানতে পারে তখন রেশমাকে সান্ত্বনা দেয়। এরপর দুজনের মোটামুটি একটা ভাব হয়ে যায়। আর ঠিক এই কারণেই রেশমা তন্ময়কে নিয়েই চলে আসে ওর ছেলের সাথে দেখা করার জন্য। আসলে রেশমা নিজে পার্লারে কাজ করে আর তার ছেলেকে পড়াচ্ছে একটা মাদ্রাসাতে। এটা কেন করছে এই ব্যাপারটা জানতে চায় তন্ময়। তখন রেশমা বলে, আমি কোনোভাবেই চাই না যে আমার ছেলের জীবনও আমার মতো হোক, এর জন্য ওকে আমি মাদ্রাসাতে পড়িয়েছি। আর আমার দেশের বাড়ি থেকে এখানে অনেক আগেই আমরা চলে এসেছিলাম, এর জন্য আমার ছেলেকে আমি এখানের মাদ্রাসাতেই ভর্তি করে দিয়েছি। তারপর ওরা দুজন চলে আসে মাদ্রাসাতে। বড় হুজুরের সাথে দেখা করে রেশমা তার ছেলের পাওনা টাকাগুলো দিয়ে দেয়, সাথে অনেকগুলো এক্সট্রা টাকাও দেয় এবং সেই মাদ্রাসাতে থাকা সকল ছাত্রদেরকে ভালো মন্দ কিছু খাওয়াতে বলে। ওই সময়টায় তন্ময় অবশ্য পিকুর সঙ্গে খেলা করছিল এখানে। তারপরে ওরা তিনজনে অনেক সময় কাটায়। এক পর্যায়ে তন্ময় এবং রেশমা সেখান থেকে চলে যেতে থাকে। ছেলের সাথে খুব সুন্দর সময় কাটিয়ে ওরা দুজন আবার ঢাকাতে ফিরে আসে রাত্রেবেলাতেই। অন্যদিকে দেখা যায় আদনান যে দলের জন্য কাজ করত সেই দলের লিডার একটা প্রেস কনফারেন্স করে। সেখানে সে জানে আদনানের হত্যাকারীকে আমরা খুঁজে বের করবই, তবে এখানে তো ইলেকশনে কাউকে না কাউকে দাঁড়াতে হবে। আমার মনে হয় আদনানের বউ আজমেরি যদি দাঁড়ায় তাহলে অনেক বেশি ভালো হবে, মানুষের একটা সিম্প্যাথি থাকবে ওর ওপর। আর আজমেরির মার্কাটা হবে প্রেসার কুকার। এই ব্যাপারটাতে দলের সদস্যরা সবাই স্লোগান দিতে থাকে আজমেরির নাম ধরে। ঠিক ওই সময় সেখানে চলে আসে পুলিশ অফিসারটা আর আজমেরির সাথে একটু কথা বলতে চায়। তখন ওরা দুজনে যায় একটু সাইডে। তখন পুলিশ অফিসারটা আজমেরিকে জিজ্ঞেস করে আদনানকে কেন মারলেন, কিন্তু কথাটা কোনোভাবেই স্বীকার করে না আজমেরি। তবে পুলিশ অফিসারটাও তো একদমই কম নয়, সেও শুনিয়ে দেয় তাদের ফোন রেকর্ডটা। এই ব্যাপারটাতে অনেক শক খেয়ে যায় আজমেরি। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে দেখা যায় অনেক দিনই কেটে গেছে শাকিল এবং অনন্যার বাড়ি থেকে বের হয়ে আসা। একদিন হঠাৎ করে অনন্যা শাকিলকে বলতে থাকে, আমার না মায়ের জন্য অনেক কষ্ট হচ্ছে, তুমি কি একবার নিয়ে গিয়ে তার সাথে আমাকে দেখা করিয়ে আনবে। শাকিলও অনন্যার এই রিকোয়েস্টটা কোনোভাবেই ফেলতে পারে না আর ওকে তার মায়ের সাথে দেখা করানোর জন্য বের হয়ে পড়ে। কিন্তু দুর্ঘটনাবশত সেই বাসটাতেই তল্লাশি করতে থাকে পুলিশ আর এক পর্যায়ে ধরেও ফেলে শাকিলকে। তবে পুলিশ এখানে অনন্যাকে ভাগিয়ে আনার জন্য ওকে ধরেনি। আসলে শাকিলের চেহারাটাই ছিল একটু কেমন জানি, এর জন্য ওকে গঞ্জিকা সেবনকারী হিসেবে চিহ্নিত করে পুলিশ। কিন্তু এই ব্যাপারটার ঘোর বিরোধিতা করে অনন্যা। তখন পুলিশরা আবার অনন্যাকে নিয়েও এটা ওটা বলতে শুরু করে। এই ব্যাপারটাতে অনেকটাই রেগে যায় শাকিল আর পুলিশের গায়েও হাত তোলে এবং অনেক কিছু বলতেও থাকে। কারণ আসলে ওই সময়টায় অনন্যা ছিল প্রেগনেন্ট আর তারা দুজনে তো বিয়ে করে নিয়েছিল। আর যেহেতু পুলিশ অনন্যাকে নিয়ে আজে বাজে কথা বলছিল এর জন্যই এতটা ক্ষেপে গিয়েছিল শাকিল। কিন্তু সেটা তো আর কোনোভাবেই পুলিশ বুঝবে না, এর জন্য ওদের দুজনকেই ধরে নিয়ে চলে আসে থানায়। তার পরপরই অবশ্য থানায় চলে আসে ফজলুর। তল্লাশি শুরু করা হয় শাকিল এবং অনন্যার। শাকিলের ব্যাগটা যখন চেক করা হচ্ছিল তখন সেখান থেকে একটা পিস্তল বের হয়। এই ব্যাপারটাতে অনেক ভয় পেয়ে যায় শাকিল এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আবারও সে পুলিশের হাতে ধরা খায়। আর অনন্যাকেও চিনে ফেলে সেই পুলিশ অফিসারটা যাকে আজিজুল বলেছিল অনন্যাকে ধরে আনার জন্য এবং অনেক মোটা অঙ্কের টাকা ওকে দিতে চেয়েছিল। এরপর শাকিলকে ধরে এনে এই পিস্তল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। আসলে এই পিস্তলটা দিয়ে শাকিলই আদনানকে মেরেছিল। শাকিল আসলে একজন কন্ট্রাক্ট কিলার। এই ব্যাপারগুলো ঘটে যাওয়ার পরপরই ফজলুর চলে আসে আজমেরির বাড়িতে। তখন অবশ্য আজমেরির বাড়িতে একটা পার্টি মিটিং হচ্ছিল। সেখানে এসে ফজলুর বলতে থাকে, আদনানকে যে খুন করেছে তার খোঁজ আমি পেয়ে গেছি, ওর বিরুদ্ধে সব প্রমাণও আমি পেয়ে গেছি। কথাগুলো শুনে লিডার একবারে পল্টি নিয়ে নেয় আর বলতে থাকে,
আজমেরি প্রথম থেকে খুবই ক্ষমতা লোভী ছিল। ওই হয়তোবা কন্ট্রাক্ট দিয়ে আদনানকে মেরে ফেলেছে, ওকে ধরে নিয়ে যান আপনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফজলুর বলে যে না, কন্ট্রাক্টটা দিয়েছিল লিডার। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে সেখানকার সবাই তো অবাক, আর সবচাইতে বেশি অবাক হয় আজমেরি। তারপর লিডারকে ধরে নিয়ে চলে আসে থানায়। সেখানে আগে থেকে উপস্থিত ছিল একজন সাংবাদিক। তখন ফজলুর হাসতে হাসতে ওকে বলতে থাকে, আসলে অল্প যে বেতন পাই এই টাকাতে কোনোভাবেই সংসার চালানো সম্ভব হয় না, কোনো একটা ব্যবস্থা করেন তো, আপনারা চাইলেই তো পারেন। তখন সেই সাংবাদিকও হাসতে হাসতে বলে, গুলশানে কিন্তু একটা সুন্দর হোটেল আছে, সেখানে অনেক ছেলেমেয়ে একসঙ্গে আসে, সেখানে আপনি রেট দিতে পারেন, তাহলে অনেক টাকা পয়সা কামাতে পারবেন একবারেই। অন্যদিকে দেখা যায় সোশ্যাল ইনফ্লুয়েন্সার রেখাকে তার বাবা অনেক করে গালমন্দ করতে থাকে, কারণ সে আজে বাজে সব ভিডিও করতো সোশ্যাল মিডিয়াতে। এমনকি তার যে বাড়ি থেকে বের হওয়া যাবে না এ কথাটাও বলে। কিন্তু বাবার কোনো কথা না শুনেই তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে রাত্রেবেলাতেই চলে আসে রেখা। ওরা দুজনে ডিসাইড করে আজকে কেউই বাসায় যাবে না, ওরা দুজনে হোটেলেই আজকের রাতটা কাটাবে। চলে আসে গুলশানের ওই হোটেলটাতে। হোটেল রুমে এসেই ওরা দুজনে শুরু করে দেয় রোমান্স। অন্যদিকে দেখা যায় আজমেরিকে ওর বয়ফ্রেন্ড ফোন দেয় আর তাকে অনেক করে থ্রেট দিতে থাকে, সাথে এটাও বলে যে তোমার ভিডিওটা কিন্তু আমি ভাইরাল করে দিব, তো আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকা পাঠাও। কিন্তু এই ব্যাপারগুলোতে একদমই ভয় পায় না আজমেরি, আর ওকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ফোনটা কেটে দেওয়ার পরপরই সে তার পিএসকে বলে যে শান্তর কিছু একটা করো তো, ও কোথায় আছে আমি তোমাকে সব ডিটেলস দিয়ে দিচ্ছি, তুমি ওর ব্যবস্থা করো। সেদিন রাত্রেবেলাতেই দেখা যায় ফজলুর চলে আসে গুলশানের ওই হোটেলটাতে রেড দেওয়ার জন্য। সেখান থেকে অনেকগুলো ছেলে মেয়ের সাথে সাথে রেখাকেও পায়। এখানে যাদেরকে ফজলুর ধরেছিল সবাই তার কাছে অনেক করে কাকুতি মিনতি করছিল আর এবারের মতো ছেড়ে দিতে বলছিল। রেখাও তার বিপরীত নয়, কিন্তু কোনোভাবেই ফজলুর কাউকেই ছাড়তে চায় না এবং সবার বাবা মাকে ডাকতে বলে। সবার মতো রেখার বাবাও এসে পৌঁছে থানায়। তিনি আসামাত্রই ফজলুরকে বলতে থাকে মেয়ে দিয়ে আপনি ব্যবসা করান, কিন্তু ওর কথার কোনো আগামাথায় বুঝতেছিল না রেখার বাবা। তারপর ওকে সব কিছু খুলে বলে ফজলুর। এই ব্যাপারটা শুনে অনেক বড় শক খেয়ে যায় রেখার বাবা। তবে শকটা আরও কয়েক গুণ বৃদ্ধি পায় যখন ফজলুর থেকে 30 লক্ষ টাকা চায় রেখাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে, আর তা না হলে রেখার ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে এবং তাকে ভাইরাল করে দিবে। অন্যদিকে দেখা যায় রেশমা তখন অনেক টাকা পয়সা কামাচ্ছিল, এর জন্য সে প্রত্যেক দিনই বাড়ে আসতো। কিন্তু আজকে এখানে এসে ওর লাল পানি খাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল, এর জন্য সে কল দেয় তন্ময়কে এবং ওকে ডেকে পাঠায়। তারপর তন্ময় এসে ওকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসতে থাকে। নেশার ঘরে রেশমাকে বলতে থাকে তুমি কি আমাকে বিয়ে করতে পারবে, আমার কিন্তু একটা বাচ্চা আছে, আমাকে বিয়ে করলে আমার বাচ্চা সহই আমাকে বিয়ে করতে হবে। এরপর ফজলুর শান্তকেও বলে তার বাবাকে আনার জন্য, কিন্তু কোনোভাবে এটা করতে রাজি হয় না শান্ত। সাথে অনেক চোটপাটো নিতে থাকে ফজলুরের ওপর। তবে ফজলুরও তো কম নয়, সেও অনেক করে কথা শুনিয়ে দেয় ওকে। আর অন্যদিকে নিজের মেয়েকে নিয়ে তো খুবই টেনশনে পড়ে যায় রেখার বাবা। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। মেয়ের এই কর্মকাণ্ড দেখার আগে তার মরে যাওয়াটাই মনে হয় ভালো ছিল। এরপর একজনকে কল করে রেখার বাবা আর তাকে বলে জমি বিক্রি করে 30 লক্ষ টাকা যেন সে এখানে তাড়াতাড়ি নিয়ে আসে। আর শান্ত যেহেতু ফজলুরের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছিল, এর জন্য ওকে প্রচণ্ড মারধর করতে থাকে সবাই মিলে। ওকে এতটা মারধর করে যে এক পর্যায়ে মারা যায় শান্ত। এই ব্যাপারটাতে খানিকটা থতবত খেয়ে যায় ফজলুর। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর শান্তর লাশটা সে লুকিয়ে ফেলতে চায় আর নিজের গাড়িতে করে নিয়ে আসে একটা জায়গায়। তারপর শান্তর বুকে অনেকগুলো গুলি করে ফজলুর, সাথে তার নিজস্ব একজন কনস্টেবলকেও গুলি করে আহত করে। আসলে এটা দিয়ে সে একটা স্টোরি বানাচ্ছে। পরদিন সকালবেলাতে একটা প্রেস কনফারেন্স ডাকে ফজলুর, সেখানে রেখার বাবা উপস্থিত ছিল। তখন ফজলুর তার বানানো গল্পটা বলতে থাকে। আসলে শান্ত ছেলেটা ছিল অনেক খারাপ, সে রেখাকে কিডন্যাপ করেছিল এবং ওর বাবার থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিল। এই ব্যাপারটা যখন রেখার বাবা আমাদেরকে জানায় তখন ওকে আমরা উদ্ধার করতে যাই, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের উপরে গুলি চালাতে থাকে শান্ত। তখন ওর ওপর আমরাও গুলি চালাই এবং এই গুলিবর্ষণে মারা যায় শান্ত। নিজের অপরাধটা ঢেকতেই এমন কাজ করলো ফজলুর। এই ব্যাপারটাতে আবার রেখা অনেকটাই কষ্ট পেয়ে যায়, কারণ একটু মজা করতে গিয়ে তার বয়ফ্রেন্ডকে সে চিরজীবনের জন্য হারিয়ে ফেলল। অন্যদিকে দেখা যায় পার্লারের এখন টপ মেয়ে হয়ে গিয়েছিল রেশমা। ওর কাছেই বেশিরভাগ কাস্টমার আসতো, এর জন্য বাকি সব মেয়েগুলো ওর সাথে জেলাসি ফিল করতে থাকে। একটা কাস্টমারের সঙ্গে রেশমা যখন তার রুমের মধ্যে ছিল ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে এসেছিল তন্ময়। তারপর কোনো কথা না বলেই চলে আসে রেশমার রুমে আর দেখতে পায় রেশমা সেই কাস্টমারের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল। এই ব্যাপারটা দেখে তো অনেক কষ্ট পেয়ে যায় তন্ময়। তবে উল্টো রেশমা তার উপরে প্রচণ্ড রাগ দেখাতে থাকে যে কেন তুমি আমাকে না বলে
বা দরজায় নক না করে তুমি রুমের মধ্যে ঢুকলে। এটা তো আমার কাজের জায়গা, তো এখানে তুমি এভাবে আসতে পারো না। সাথে তন্ময়কে আরও অনেক বাজে বাজে কথাও বলতে থাকে রেশমা। জানায় আমি তোকে কোনো দিনও ভালোবাসবো না, তুই আমার পিছু করবি না, আর এরপর যদি তোকে আমি দেখি তাহলে কিন্তু তোর খবর আছে। রেশমার মুখে এই কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়ে যায় তন্ময়। আসলে তার আর বুঝতে বাকি থাকে না যে সেদিন রাত্রেবেলাতে রেশমা যে কথাগুলো বলেছিল সেগুলো আসলে সে মাতাল অবস্থাতে বলেছিল। তারপর সেখান থেকে চলে আসে তন্ময়। ওর সময়গুলো অনেক দুঃখেই কাটছিল, তবে রেশমা ছিল মজমাস্তি নিয়ে। সে প্রচুর টাকা কামাচ্ছিল এবং উড়াচ্ছিল। এরকম চলতে চলতে সামিয়ার সব ক্লায়েন্টও আস্তে আস্তে নিতে শুরু করে দেয় রেশমা। সামিয়াই তো ওকে এই পর্যায়ে আসতে সাহায্য করেছিল, কিন্তু এখন সামিয়ার পেটে লাথি মারছে রেশমা। এই ব্যাপারগুলো নিয়ে ওদের দুজনের মধ্যেই ঝামেলা সৃষ্টি হয়ে যায়। আসলে সামিয়া এখানে যে কথাগুলো বলছিল সেগুলোর ভ্যালিড পয়েন্ট ছিল। রেশমার এখন টাকা হয়ে যাওয়াতে সে হয়ে গিয়েছিল অন্ধ। টাকার লোভে আসলে রেশমা অন্ধ হয়ে গিয়েছিল। সেজন্য তাকে যে বিপদের সময় হেল্প করেছিল তারই সে ক্ষতি করছে। এভাবেই কেটে যায় আরও কিছুদিন। হঠাৎ করে একদিন রেশমা জানতে পারে তার ভাই একটা অ্যাক্সিডেন্ট করেছে। তার অপারেশন করার জন্য অনেকগুলো টাকা লাগবে। পরদিন সকালবেলাতেই রেশমা চলে আসে তার ভাইয়ের বাড়িতে এবং ভাবির হাতে টাকাগুলো ধরিয়ে দেয়। টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়ে যায় ভাবি এবং চিন্তামুক্ত হয়। সেখান থেকে ভাবিকে টাকা দিয়ে রেশমা চলে আসে তার ছেলের সাথে দেখা করার জন্য। এখানে এসে রেশমা একটা বড় মাপের শক খায়। ছেলে ওকে বলে আমি জানি আমার বাবার কখনো আমার সাথে দেখা করতে আসবে না, তো এরপর থেকে তুমিও আর আমার সাথে দেখা করতে এসো না মা, আমার একদমই ভালো লাগে না। এই কথাটা শুনে অনেক মন খারাপ হয়ে যায় রেশমার। এতদিন তো ওর ছেলেই ছিল ওর জন্য সবকিছু। তারপর সেখান থেকে আবার ঢাকাতে ফিরে আসে রেশমা, কিন্তু সে তার কাজে আর কোনোভাবেই মন বসাতে পারছিল না। অন্যদিকে আদনানকে হত্যা করার জন্য শুনানি হতে থাকে শাকিলের। এরকম কয়েকদিন শুনানিটা চলার পরে ওকে ফাঁসির সাজা দেয় আদালত। এই ব্যাপারটা শুনে তো অনেক কষ্ট পেয়ে যায় অনন্যা। পরদিন সকালবেলাতেই রেশমা তন্ময়কে নিয়ে চলে আসে একটা জায়গায়। সেখানে এসে ওকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসো, আমাকে তুমি বিয়ে করতে চাও? তখন তন্ময় বলে যে না, আমি তো আপনাকে ভালোবাসি না, আমি তো রেশমাকে ভালোবাসি, আর আপনি তো হলেন পাখি। এই কথাটা শুনে খানিকটা কষ্ট পেয়ে যায় রেশমা, আর বলতে থাকে আসলে আপনি ঠিকই বলেছেন, সমাজের মানুষরা তো আমাদেরকে ভালোবাসে না, তারা শুধু আমাদেরকে ভোগ করতে চায়। এরপর আরও অনেক ইমোশনাল কথা বলতে থাকে রেশমা। সাথে জানায় আমরা কিন্তু পাখি নিজে থেকে হই না, এই সমাজটা আমাদেরকে পাখি হতে বাধ্য করে। আরও অনেক ইমোশনাল কথা বলে কাঁদতে শুরু করে দেয় রেশমা। তখন তন্ময় বলে আচ্ছা আমি ব্যাপারটা দেখছি, আমি নিজেও কিছু ঝামেলার মধ্যে আছি, তো ওগুলো আমি ঠিক করে নেই, তারপর আমি আপনাকে নিয়ে যাব। এইদিকে দেখা যায় ফজলুর আবারও একটা রেড দেওয়ার চিন্তা করছিল, কারণ আগেরবার সে যে টাকাটা পেতে যাচ্ছিল সেটা তো আর পায়নি, কারণ সে একজনকে মেরে ফেলেছিল এবং সেটা ধামাচাপা দেওয়ার জন্য ওই টাকাটা সে পায়নি। তখন তার একটা সোর্স ওকে জানায় এই শহরে একটা পার্লার রয়েছে, আর সেখানে পাখি নামের একটা মেয়ে থাকে। ওই জায়গাতে অনেক বড় বড় ক্লায়েন্ট আসে, তো সেখানে যদি আমরা রেট দিতে পারি তাহলে মোটা অঙ্কের টাকা কামানো পসিবল। এদিকে দেখা যায় আজমির তার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিল, কিন্তু ওকে অনেক ঝামেলা করছিল বিরোধী দলীয় নেতা। এর জন্য সে তার পিএসকে বলতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব বিরোধী দলীয় নেতাকে তুমি খতম করে দাও, তো ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দাও, না হলে কিন্তু ঝামেলায় পড়তে হবে আমাদেরকে, কোনোভাবে আমরা নির্বাচনে জয়ী হতে পারবো না। কিন্তু এখানেই সবাইকে চমকে দিয়ে ঘটে একটা আজব ব্যাপার। পিএসটা আজমিরিকেই গুলি করে, মাটিতে লুটিয়ে পড়ে আজমিরি এবং সেখানেই মারা যায়। আসলে এই পিএসটা ছিল বিরোধী দলীয় নেতারই লোক। এদিকে আজকে রাত্রেবেলাতে সেই পার্লারে যেতে চায় ফজলুর। এর জন্য টাইমিং বাড়ানোর জন্য সে একটা ট্যাবলেট খেয়ে নেয় আর চলে আসে সেই পার্লারে। আসলে এখানে আসতে ফজলুরের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সে এসেই রেশমাকে চায়, কিন্তু সেখানে দায়িত্বে থাকা মহিলাটা জানায় ওর সময় শেষ হয়ে গেছে, আজকে সে পারবে না। তবে ফজলুর ওকে থ্রেট দিয়ে বসে, বলে আজকে যদি আমি ওকে না পাই তাহলে কিন্তু এই পুরো পার্লারটাই আমি বন্ধ করে দেব। তখন আর অন্য কোনো উপায় না থাকায় রেশমাকে ম্যানেজ করতে হয় ওকে। রেশমা এবং ফজলুর চলে আসে সেই রুমের মধ্যে। প্রথম থেকেই ফজলুর ওর সাথে অনেক জোরাজুরি করছিল, কিন্তু কোনোভাবে ওই খারাপ কাজগুলো আর করতে চায় না রেশমা। সে তন্ময়কে কথা দিয়েছে যে সে ভালো হয়ে যাবে। তখন সে এসে ম্যানেজারের কাছে এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করে। এই কমপ্লেনগুলো যখন রেশমা তার ম্যানেজারের কাছে করছিল ঠিক তখনই সেখানে চলে আসে ফজলুর, আর রেশমার মাথায় পিস্তল তাক করে এবং তাকে আবারও রুমের ভেতরে নিয়ে যায়। তখন আর অন্য কোনো উপায় না পেয়ে ওই খারাপ কাজটা করতে হয় রেশমাকে। ফজলুর যেভাবে বলছিল সেইভাবে কাজগুলো করে দিচ্ছিল রেশমা। আর আগে থেকেই ফজলুর তো উত্তেজনাময় ট্যাবলেট খেয়ে এসেছিল, এর জন্য রেশমার এই টাচগুলো কোনোভাবেই আর নিতে পারে না ফজলুর। আর একসময় বেশি উত্তেজিত হয়ে মারা যায়। সে মারা যাওয়াতে অনেক ভয় পেয়ে যায় রেশমা। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না।
এর জন্য সে গিয়ে ম্যানেজারকে ডেকে আনে। দুজনে মিলে চিন্তা করতে থাকে যে কি করা যায় ওর লাশের সাথে। সেই ক্লায়েন্টটা চলে যাওয়ার পরে দুজনে মিলে চিন্তা করতে থাকে যে কি করা যায় ফজলুরের লাশের সাথে। রেশমা অবশ্য একটা বুদ্ধি বের করে, বলে ওর লাশটা আমরা টুকরো টুকরো করতে পারি। কিন্তু এখানেও একটা ঝামেলা আছে, ওরা এই টুকরোগুলো ফেলবে কোথায়? ম্যানেজার এক পর্যায়ে বলে যে আচ্ছা ফেলা না হয় গেল, কিন্তু কাছে কোথাও ফেলা যাবে না। ওর লাশটা যদি দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলা হয় তাহলেই আমার মনে হয় ভালো হবে। তো এরকম কি তোমার পরিচিত কেউ আছে? তখন চিন্তা করতে থাকে রেশমার। এক পর্যায়ে বরকত ড্রাইভারের কথা মনে পড়ে যায়, যে তার নাম্বারটা দিয়েছিল রেশমাকে আর বলেছিল কোনোদিন যদি তুমি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে কল দিও। তারপর সে কল লাগায় বরকতকে। কিছুক্ষণের মধ্যে পার্লারের সামনে চলে আসে বরকত। ম্যানেজার এবং রেশমা দুজনে মিলে ধরে আনে ফজলুরের লাশটা এবং গাড়িতে ওঠায়। সাথে রেশমা তখন ড্রাইভারকে বলতে থাকে আসলে এটা আমার প্যারালাইজড হওয়া চাচা, এই জন্য ওনাকে এইভাবেই আমার নিয়ে যেতে হবে। গাড়িটা চালাতে থাকলে হঠাৎ করে বরকতের বউ তাকে কল দেয় এবং ওর মেয়ের জামাইকে বাঁচাতে বলে, কারণ তার তো ফাঁসি হয়ে যাবে। কিন্তু বরকতে জানা আমি এটা কোনোভাবেই পারবো না, কোনো ফাঁসির আসামিকে আমি কিভাবে বাঁচাতে পারি। এই কথাগুলো আবার শুনে ফেলে রেশমা এবং জানতে চায় যে কি হয়েছে। তখন সবকিছু খুলে বলতে থাকে বরকত। এই ব্যাপারগুলো যখন বরকত বলছিল তখন অনেক ভয় পেয়ে যায় রেশমা, কারণ এখন তারাও তো একটা খুন করে ফেলেছে। তারপরে এটা তো যে সে মানুষ না, বড় মাপের একজন পুলিশ অফিসার। এরকম গাড়ি নিয়ে ওরা অনেকক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে বরকতের সন্দেহ হয় ওদের ওপর। সে বুঝতে পারে তো কিছু একটা গড়বড় তো আছেই। এক পর্যায়ে লাশটা দিয়ে দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল। এই ব্যাপারগুলোতে বরকত এবার শিওর হয়ে যায় যে এটা মনে হয় লাশ। তখন সে শুনশান একটা জায়গায় গিয়ে গাড়িটা থামায়। তারপর বাহিরে এসে দরজাগুলো বন্ধ করে রেশমাকে বলে কতক্ষণ হলো ওকে মেরেছো তুমি? ওদের দুজনেরই আর বুঝতে বাকি ছিল না যে বরকত বুঝে গিয়েছে যে ওরা একটা খুন করেছে। তখন সবকিছু বরকতকে খুলে বলে ওরা। সাথে এটাও বলে যে লাশ তো এখন আপনার গাড়িতে উঠানো হয়েছে, তো আমাদের যদি কিছু হয় তাহলে কিন্তু আপনিও ফেঁসে যাবেন। এই কথাগুলো শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় বরকত। তবে বরকত এগুলো কিছুই তোয়াক্কা করছিল না আর গাড়িটা নিয়ে সোজা থানায় যেতে চাইছিল। কিন্তু এটা কোনোভাবেই করতে দিতে চায় না রেশমা। এর জন্য একটা কাপড় দিয়ে বরকতের গলাটা চেপে ধরে। কোনোভাবেই সে নিঃশ্বাসটা নিতে পারছিল না। এক পর্যায়ে গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কোনো মতে গাড়ি থেকে আস্তে আস্তে বের হয়ে আসে রেশমা আধামৃত অবস্থায়। দেখতে পায় ম্যানেজার ইতিমধ্যে মারা গিয়েছে। অবশ্য তখনও বরকত মারা যায়নি। দুজনেরই অবস্থা খুবই খারাপ হয়েছিল। এখন রেশমা বুঝতে পারছিল যে এই দুইটা খুনের দায় হয়তোবা তার নিতে হবে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। বরকতেরও তখন বাজে অবস্থা হয়েছিল। সে মাটিতে পড়ে থাকলে আস্তে আস্তে রেশমা যায় তার কাছে আর একটা ইট নিয়ে তাকে মারতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওকে একদম জানে মেরে ফেলে রেশমা। কিছুক্ষণের মধ্যেই বরকতের ফোনে একটা কল আসে। আসলে ওর ছেলে মানে তন্ময় কল দিয়েছিল। এই ব্যাপারটাতে রেশমা নিজেকে আরও অনেক বেশি দোষী মনে করতে থাকে, কারণ তন্ময় সবসময় ওর ভালোই চাইতো আর তন্ময়ের বাবাকে কিনা সে নিজের হাতে মেরে ফেললো। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে পুলিশ শাকিলকে নিয়ে যাচ্ছিল, যে আসলে ছিল ফাঁসির আসামি। ওরা ওই জায়গাটাতে এসে গাড়ির অ্যাক্সিডেন্টটা দেখতে পায়। সেখানে পুলিশরা নেমে এসে দেখতে পায় সবাই মারা গিয়েছে। তার মানে হয়তোবা তন্ময়ের কণ্ঠ যখন রেশমা শুনেছিল তখন নিজেকে সে অনেক বেশি দোষী ভেবেছিল আর নিজের জীবন হয়তোবা নিজেই নিয়েছিল, কিংবা অ্যাক্সিডেন্টে তার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়তোবা মারা গিয়েছিল সে। এরপর কেটে যায় কয়েকদিন। তন্ময় একসাথে তার বাবা এবং প্রেমিকাকে হারিয়ে অনেক কষ্ট পেয়ে যায়। এই জন্য সে চলে আসে রেশমার ছেলে পিকুর কাছে। ওর দেখাশোনার সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।